We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। জল বাড়ছে, এখনো যদি আমরা উঠে না বসি, আমরা এখনো যদি চুপ করে বসে থাকি, তাহলে আর কিছুদিনের মধ্যে বাংলা ভাষা ডোডো পাখি হয়ে যাবে। বাংলা ভাষার কবি, লেখক, চলচ্চিত্র পরিচালক থেকে গায়ক, নায়ক মিউজিয়ামে ঠাঁই পাবেন। আর তার চেয়েও বড় কথা, রাজ্যের কোটি কোটি গ্রাম, মফস্বলের, শহরের, বস্তি অঞ্চলের কম সুযোগ পাওয়া ছেলেমেয়েরা আর কোনোদিনও চাকরি পাবে না। ভাবেন না যে তার বদলে অন্য রাজ্যে গিয়ে মজদুরি করে দিন কাটানো যাবে? যাবে না, কারণ সেখানেও তারা করছে পুলিশ। অতএব জল বাড়ছে, সাধু সাবধান। আমার এক বন্ধু জিজ্ঞেস করছিল, তাহলে কি করব, শুরুটা কি করে হবে? আজ নিশ্চয়ই আলোচনা করব কে কিভাবে এই হিন্দি রাজ্যের সূচনা হলো, আলোচনা করব এর পেছনে রাজনীতি নিয়ে। কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ যা আমরা এখনই শুরু করতে পারি, তা হলো সপ্তাহে একটা দিন কেবল বাংলা। হাটে, মাঠে, ঘাটে, ট্রেনে, বাসে, প্লেনে বাঙালি একদিন বাংলাতেই, কেবল বাংলাতেই কথা বলবে। বাঙালির সঙ্গে অবাঙালির সঙ্গে, অফিসে, কলেজে, স্কুলে, কোর্ট কাছারিতে কেবল বাংলা। ঠিক আছে, হুজুরই বলবো, কিংবা হুজুর মাইবাব বলবো, কিন্তু মিলর্ড বলবো না। এতে কি হবে? সেঁকে যাবে। হ্যাঁ, এই ঘাড়ে চেপে হিন্দি চাপানেওয়ালারা সেঁকে যাবে। বাংলা পক্ষ প্রতিপক্ষ থেকে পরিষদ, অপরিষদ, সবার কাছে, বাংলার প্রতিটা মানুষ যারা বাংলা বলেন তাদের কাছে আবেদন, 1 বছর করুন, একটা বছর দেখবেন আশেপাশের আবহাওয়া অনেক অনেক ভালো হয়ে গেছে। গত 11 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে যে সরকার চলছে, সেই গোটা সময় ধরেই হিন্দি, হিন্দু, হিন্দুস্তান নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আগেও ছিল, তবে এবার এর কায়দাটা আগের থেকে অনেকটা আলাদা। 1965 সালের মতো সরাসরি আইন করে হিন্দি চাপিয়ে দেওয়ার বদলে এখন অনেক বেশি সূক্ষ্ম এবং কায়দা করেই এই হিন্দি, হিন্দু, হিন্দুস্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কায়দাটাকে প্রত্যক্ষ চাপানো, ইম্পোজিশনের বদলে পরোক্ষ প্রাধান্য, প্রমোশন এবং স্বাভাবিকীকরণ, নর্মালাইজেশনের এক চালাকি বলা যেতে পারে। এই নতুন কায়দার এক বড় উদাহরণ হলো জাতীয় শিক্ষানীতি, এনইপি 2020। কাগজে কলমে এই নীতি কোনো রাজ্যের উপর হিন্দি চাপিয়ে দিচ্ছে না। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এটা এক আপাত নিরীহ ত্রিভাষা নীতির কথা বলে, যেখানে ছাত্রছাত্রীরা 3টি ভাষা শিখবে, যার মধ্যে অন্তত 2টি হতে হবে ভারতীয়। কিন্তু এখানেই আসল সমস্যাটা লুকিয়ে আছে। বাংলা, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো অহিন্দি রাজ্যগুলো মনে করছে এটা আসলে হিন্দিকেই চাপিয়ে দেওয়ার একটা ঘুরপথের রাস্তা। কারণ বেশিরভাগ অহিন্দি রাজ্যে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি ছাড়া অন্য কোনো ভারতীয় ভাষা, যেমন বাংলা, ওড়িয়া বা কন্নড় শেখানোর মতো পরিকাঠামো বা শিক্ষক নেই। ফলে ছাত্রছাত্রীদের কাছে হিন্দি শেখাটাই একমাত্র সহজ বিকল্প হয়ে দাঁড়াবে। মানে বাংলায় বসবাসকারী এক তামিল পরিবারের সন্তানকে হিন্দি শিখতে হবে, তেমনি কেরালায় বসবাস করে এমন এক বাঙালিকেও হিন্দি শিখতে হবে। এভাবেই যা কাগজে কলমে ঐচ্ছিক, তা বাস্তবে বাধ্যতামূলক হয়ে উঠবে। এর পাশাপাশি সরকারি কাজে এবং যোগাযোগের ক্ষেত্রেও হিন্দিকে প্রাধান্য দেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আসছি সে কথায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিভিন্ন সময় সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বিদেশে ভারতীয় দূতাবাসগুলিতে হিন্দি ব্যবহার বাড়ানোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকি 2014 সালে পূর্ববর্তী ইউপিএ সরকারের আমলে জারি করা এক সার্কুলারকে নতুন করে লাগু করে নির্দেশ দেওয়া হয় যে সরকারি কর্মকর্তারা যেন টুইটার, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইংরেজির পাশাপাশি হিন্দিও ব্যবহার করেন এবং হিন্দিকে যেন প্রাধান্য দেওয়া হয়। সরকারি বিজ্ঞাপন এবং ওয়েবসাইটেও এখন হিন্দির ব্যবহার চোখে পড়ার মতো। হিন্দি প্রসারের এই নীতিগত পদক্ষেপের পাশাপাশি চলছে
প্রতীকী জাতীয়তাবাদের প্রয়োগ। কেন্দ্রীয় সরকারের প্রায় সমস্ত বড় প্রকল্পের নাম এখন হিন্দিতে রাখা হয়, যেমন প্রধানমন্ত্রী জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, মেরা युवा भारत ইত্যাদি। এর মাধ্যমে সারা দেশে এমনকি অহিন্দিভাষী অঞ্চলেও হিন্দিকে প্রশাসনিক ও জাতীয়তার ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার একটি ঘুরপথ চেষ্টা চালানো হচ্ছে। এই গোটা প্রক্রিয়াতে বিজেপির আদর্শগত চালিকা শক্তি আরএসএস এর ভূমিকা খুব ইন্টারেস্টিং আর দুমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তার রাজনৈতিক জীবনে আরএসএস এর ভূমিকার কথা গর্বের সঙ্গে উল্লেখ করছেন। আরএসএস এর মূল আদর্শই হলো হিন্দুত্ব এবং এক হিন্দু রাষ্ট্র গঠন। কিন্তু ভাষা বিতর্কের ক্ষেত্রে আরএসএস এক কৌশলগত অবস্থান নিয়েছে, যাকে বলে গোল গোল অবস্থান। একদিকে যখন বিজেপি সরকার প্রশাসনিক স্তরে হিন্দি প্রসারের নীতি গ্রহণ করছে, তখন আরএসএস এর শীর্ষ নেতারা প্রকাশ্যে বলছেন যে ভারতের সব ভাষাই রাষ্ট্রভাষা এবং তারা কোনো একটি ভাষা চাপিয়ে দেওয়ার ঘোর বিরোধী। এটা এক গট-আপ গেম, যেখানে দুটো সংগঠনের মধ্যে এক শ্রম বিভাজন, ডিভিশন অফ লেবার কাজ করছে। সরকার কঠোর এবং বিতর্কিত নীতিগুলোকে মাঠে নামাচ্ছে, প্রয়োগ করছে, এবং আরএসএস উল্টো দিকে নরম সাংস্কৃতিক ঐক্যের বার্তা দিয়ে অহিন্দিভাষী অঞ্চলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে এবং সেখানকার প্রতিরোধকে ভোতা করে দিচ্ছে। এর আরেকটা উদাহরণ হলো আরএসএস এর নেতারা ইন্ডিয়া নামের পরিবর্তে শুধুমাত্র ভারত নাম ব্যবহারের পক্ষে সওয়াল করেন। আসলে তারা এটাকে ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্তির প্রতীক হিসেবে তুলে ধরে সেই ঘুরিয়ে নাক দেখানোর ব্যবস্থা করে। এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবেই কাশী তামিল সঙ্গমমর মতো অনুষ্ঠানের আয়োজনও এই কৌশলেরই অংশ। প্রধানমন্ত্রী মোদী মুখে বলেন যে ভারতীয় ভাষাগুলির মধ্যে কোনো শত্রুতা নেই, কিন্তু আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো এক দারুণ কায়দাবাজি। দেখো, আমি তো জাতীয় সংহতির কথা বলছি ইত্যাদি, যার আসল উদ্দেশ্য হলো দক্ষিণের সংস্কৃতিকে উত্তর ভারতের বৃহত্তর হিন্দুত্ববাদী সাংস্কৃতিক গর্তের মধ্যে ঢুকিয়ে নেওয়া আর তার সঙ্গে সঙ্গে স্থানীয় ভাষার প্রতিরোধের ধার কমিয়ে দেওয়া। এক দেশ, এক ভাষা, এক সংস্কৃতি, এই ধারণাটাও তো ওই আরএসএস বিজেপি। ভারতের মতো একটি বৈচিত্র্যময় দেশের জন্য এর পরিণতি মারাত্মক হবে। এই নীতি শুধুমাত্র কয়েকটা ভাষার উপর আঘাত হানে না, এটা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সামাজিক সম্প্রীতি এবং অর্থনৈতিক ন্যায় বিচারের ভিত্তিকেই নড়বড়ে করে দেয়। ভারতের সংবিধান কি বলছে? ভাষা আর শিক্ষা মূলত রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়। তাই কেন্দ্রের পক্ষ থেকে কোনো একটা ভাষাকে, এক্ষেত্রে হিন্দিকে, সারা দেশের ওপর চাপিয়ে দেওয়ার যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ চেষ্টা সরাসরি ভারতের যুক্তরাষ্ট্রীয় নীতির, ফেডারালিজম মূল ভাবনার বিরোধী। যখন কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি এনইপি না মানার অপরাধে তামিলনাড়ুর মতো একটি রাজ্যের প্রাপ্য আর্থিক অনুদান আটকে দেওয়ার হুমকি দেয়, তখন তা কেন্দ্র রাজ্য সম্পর্কতে নিজেদেরকে এক অত্যাচারী জমিদার হিসেবে খাড়া করে। রাজ্যগুলোর স্বায়ত্ত শাসনের ওপর এক সরাসরি হস্তক্ষেপ হয়ে ওঠে, কাজেই প্রতিরোধ শুরু হয়। হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার এই মূর্খের মতো প্রচেষ্টা শুধুমাত্র তামিল, বাংলা, কন্নড় বা মালায়ালামের মতো প্রধান অহিন্দি ভাষাগুলোর জন্যই বিপজ্জনক নয়, এটা হিন্দি বলার ভেতরেও ভাষাগত বৈচিত্র্যকেও ধ্বংস করছে। ভোজপুরি, ম্যাথিলি, ব্রজভাষা, আওয়াধি, রাজস্থানী, ছত্তিশগড়ির মতো বহু সমৃদ্ধ এবং স্বতন্ত্র ইতিহাস সম্পন্ন ভাষাকে জনগণনায় হিন্দির উপভাষা হিসেবে দেখানো হয়। যারা এই কাজ করছে তারা হয় মূর্খ নয় শয়তান। যে রামচরিত মানস আওয়াধি ভাষাতে লেখা হয়েছিল তা হিন্দির উপভাষা, আর এই ধরনের শয়তানির ফলে এই ভাষাগুলো তাদের নিজস্ব সাহিত্য, সংস্কৃতি এবং স্বতন্ত্র পরিচয় হারিয়ে ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে এক কৃত্রিম সংস্কৃত শব্দবহুল শুদ্ধ হিন্দি, যা সাধারণ মানুষের কথ্য ভাষা থেকে অনেক দূরে। ফলে হিন্দি আগ্রাসনের শিকার শুধু অহিন্দি ভাষীরাই নয়, হিন্দি বলার কোটি কোটি মানুষও, যাদের মাতৃভাষাকে হিন্দির ছায়ার তলায় অন্ধকার ঘরে পুরে দেওয়া হচ্ছে। আসছি পরবর্তী আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ভাষা তো শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা শিক্ষা, প্রশাসন এবং ভালো বেতনের চাকরিতে ঢুকে পড়ার চাবিকাঠিও বটে।
যদি হিন্দিকে প্রশাসনিক কাজ এবং সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রধান ভাষা করে তোলা হয়, তবে দেশের কোটি কোটি অহিন্দিভাষী নাগরিক অটোমেটিক্যালি এক অত্যন্ত অসুবিধাজনক অবস্থানে থাকবেন। ফলে এক নতুন ধরনের সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য তৈরি হবে। তামিলনাড়ুর এক মন্ত্রী যে ব্যঙ্গ করে বলেছিলেন, হিন্দি শিখে কি আমাদের ছেলেরা কোয়েম্বাটুরে এসে পানিপুরি বিক্রি করবে, সেই উক্তি আসলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক আশঙ্কারই প্রতিফলন। এর মানে হলো হিন্দি না জানলে ভালো চাকরি বা সুযোগ থেকে বঞ্চিত হতে হবে, আর শুধুমাত্র কম মাইনের কাজে থাকবে তাদের জন্য। ভারতের আসল শক্তি তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটিতে। এই বৈচিত্র্যকে নষ্ট করে জোর করে ইউনিফর্মিটি চাপিয়ে দেওয়ার চেষ্টা জাতীয় সংহতিকে শক্তিশালী করার বদলে আরো দুর্বল করে দেবে। ভাষা মানুষের সংস্কৃতি ও পরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ। যখন কোনো ব্যক্তির ভাষার উপর আঘাত আসে, তখন তা তার আত্মমর্যাদাকে আহত করে এবং তার মধ্যে বিচ্ছিন্নতা বোধ তৈরি করে। মহারাষ্ট্রে যখন স্কুল শিক্ষায় হিন্দি বাধ্যতামূলক করার চেষ্টা হয়েছিল, তখন শিবসেনার দুই বিবদমান গোষ্ঠীও, উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে, একসাথে তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। এমনকি তারা তাদের বিরোধ মিটিয়েও নিয়েছে। ভাষার গর্ব আজও ভারতের রাজনীতিতে এক অত্যন্ত সংবেদনশীল এবং শক্তিশালী বিষয়, এবং একে অগ্রাহ্য করার চেষ্টা করলে তার ফল মারাত্মক হতে পারে। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই স্লোগানের যাত্রা শুরু হয়েছিল 19 শতকের এক বিশেষ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে। এর উদ্দেশ্য ছিল ভাষা ও ধর্মকে এক সূত্রে বেঁধে একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় তৈরি করা। আজ একবিংশ শতাব্দীতে এসে সেই একই গোলমেলে স্লোগান, আদর্শ এক নতুন চেহারায়, নতুন এবং আরো সূক্ষ্ম কায়দায় আমাদের সামনে উপস্থিত হয়েছে। এটা অহিন্দিভাষীদের কাছে এক চ্যালেঞ্জ। আমরা বাঙালিরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। শুরু হোক প্রতিরোধ, আর তার শুরুয়াত হোক একটা ছোট্ট কাজ দিয়ে। আসুন সপ্তাহে একদিন, মাত্র একদিন, আমরা বাংলাতেই কথা বলি, সবার সঙ্গে, সব জায়গায়। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens